This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 26,000 যে চাকরি বাতিল হয়েছে এই মামলার ভবিষ্যৎ কোথায় টিকে রয়েছে? যা কিছু অর্ডার হোক না কেন পুরো টোটালটাই হচ্ছে পলিটিক্যাল ওয়েতে হয়ে যাচ্ছে। জুডিশিয়ারি বলতে আর কিচ্ছু নেই। একা পার্থও জড়িত নেই আর একা দিদিমণিও জড়িত নেই, প্রত্যেকটা এসএসসি টপ টু বটম জড়িত রয়েছে। কেনর উত্তর ওই দুজনের ঝুলিতেই ঘুরে বেড়াচ্ছে। একজন যিনি ফকির মানুষ, যিনি ঝোলা লেখার চাল পারেঙ্গে এই কথা বলে যান, আর একজন যিনি হাওয়াই চটি নিয়ে বসে থাকেন, যার পায়ে সাদা চটি আর সাদা শাড়ি ছাড়া কিছু নেই। যতদিন না এই সুপারিশ কথাগুলো যাবে বাংলা কেন তথা ভারতবর্ষ থেকে, ততদিন এদেশের উন্নতি নেই, বাংলাদেশও এসে ঘাড়ে চেপে যাবে। চপ আর ঢপের উদারতা, শিক্ষা খাতের উদারতা ওটা তো আমি বলবো না, তো চপ আর ঢপের উদারতা। 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনও সেই 26,000 যাদের চাকরি বাতিল হয়েছিল 2016 সালের এসএসসির যে নিয়োগ, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ হয়েছিল, এবং শুধু তাই না, গ্রুপ সি গ্রুপ ডিও রয়েছে, সেই 26,000 বাতিল হওয়া চাকরিজীবীদের এখনও পর্যন্ত রাজ্য সরকার বেতন দিয়ে যাচ্ছে। কিন্তু এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে এই মামলার ভবিষ্যৎ কোথায় টিকে রয়েছে? আদৌ কি শিখে তাদের ছিঁড়বে? তারা কি চাকরি জীবনে আবার ফিরতে পারবে, না মাঝপথেই তাদের চাকরি ছেড়ে অন্য কোনো জীবিকার দিকেই পা বাড়াতে হবে? এ বিষয়ে জানবো। আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য, তার সাথেই কথা বলবো। দিদি, এই যে 26,000 যে চাকরি ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলে এবং সেখানে একাধিক পর্যবেক্ষণ, যোগ্য অযোগ্য, এবং শুধু তাই নয়, কে বৈধ কে অবৈধ এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, এবং মামলার শুনানি শেষে রায়দানও স্থগিত। আসল বিষয়টা হচ্ছে এই 26,000 চাকরিজীবী যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যৎটা কোথায়, এবং যারা আশার আলো দেখছে, অর্থাৎ মেধারা যারা রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের অবস্থাটা কি? তারাও কি আদৌ কি চাকরি পাবে? শুনুন, দুটোরই ভবিষ্যৎটা কি সেটা হচ্ছে বড় কোয়েশ্চেন মার্ক। কারণ এর যে চাবিকাঠি, এই যে আমি হাতে চাবি নিয়ে রয়েছি, এর যে চাবিকাঠি কার হাতে আছে জানা না। সরকারটা তো একটা পাপেট সরকার চলছে, কে কার অঙ্গুলি হেলানে চলছে সেটাই মজাদার। আর জুডিশিয়ারি তার হাতের আন্ডারে চলে গেছে। যখন অভিজিৎ গাঙ্গুলি এইটার অর্ডার দিলেন, তারপরে উনি তার আগে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বসলেন, তারপরে উনি দিলেন অর্ডারটা, একটা সিবিআইয়ের অর্ডার দিলেন। তো এটা কি সম্ভব? এটা কি টোটাল জুডিশিয়ারিটা কি তাদের হাতের পুতুল? আজ অভিজিৎ গাঙ্গুলি গিয়ে বিজেপিতে জয়েন করে ফেলেন, তাহলে সেই অর্ডারটাই বা কতটা সত্য ছিল এবং কতটা সত্যিকারের আইন অনুযায়ী হচ্ছে সেটা নিয়েও একটা কোয়েশ্চেন মার্ক। আজকে যিনি দেবাংশু বসাক এইটার অর্ডারটা ক্যান্সেল করে দিলেন, সেইটাতেও নিয়েও কোয়েশ্চেন মার্ক। সেটাকে নিয়ে আবার সুপ্রিম কোর্ট সেটাকে দোদুল্যমান অবস্থায় সিএবি করে রেখে দিলেন। কারণটা কি? কারণ এখানে ভারতবর্ষে যে কোনো ধরনের আপনি আইন আদালতে যা কিছু অর্ডার হোক না কেন, পুরো টোটালটাই হচ্ছে পলিটিক্যাল ওয়েতে হয়ে যাচ্ছে। জুডিশিয়ারি বলতে আর কিচ্ছু নেই। সামনে ভোট, কার পাল্লায় কতটুকু পড়বে সেই অনুযায়ী আজকে হচ্ছে। যদি সত্যিকারের অর্ডার দেওয়ার মতন হতো তাহলে এতদিন ধরে মামলাটাকে নিয়ে নক্কাচক্কা করতেন না। আজকে যেখানেতে এতগুলো মানুষ এইভাবে রাস্তায় পড়ে রয়েছে, তাদের বাচ্চা কাচ্চা ফেলে রেখে দিয়ে, তারা সমস্ত রকম তাদের কামনা বাসনা সব ছেড়ে দিয়ে এখানে বসে রয়েছে, সেই মেধাগুলোর কোনো দাম নেই। যে 8,000 কখনো বলা হচ্ছে 8,000, কখনো বলা হচ্ছে 5,000, মানে নিজেদের ইচ্ছে মতন করে কটা মদন ঢুকিয়েছে, কটা পার্থ ঢুকিয়েছে, কটা সৌগত ঢুকিয়েছে, কটা কুণাল ঢুকিয়েছে, কারো সে হদিশ জানা নেই, কটা ভাইপো ঢুকিয়েছে, কটা পিসি নিজে ঢুকিয়েছেন, তারও কোনো ইয়ত্তা নেই। ফলে যা হবার তাই হয়ে যাচ্ছে। আর যদি সত্যিকারে কুম্ভে গিয়ে পাপ ধুলে সব পাপ নিরসন হয়ে যেত, তাহলে ওই রাম তেরি গঙ্গা মেলি গানটাই হতো না। হ্যাঁ, সব পাপীরা গিয়ে কুম্ভে ডুব দিয়ে বলছে আমরা সব পাপীগুলোই এর মধ্যে জড়িত রয়েছে। একা পার্থও জড়িত নেই আর একা দিদিমণিও জড়িত নেই, প্রত্যেকটা এসএসসি টপ টু বটম জড়িত রয়েছে। আজকে বানসালের রিপোর্টটাকে মান্যতা দেওয়া হচ্ছে, সিবিআই মান্যতা দিচ্ছে, কেন? সেটাতেও একটা বড় কোয়েশ্চেন রয়েছে। তো এই কেনর উত্তরগুলো আমরা সাধারণ পাবলিকরা, আমরা যারা আইন নিয়ে কারবার করি, আমরা কেনটাই প্রশ্ন করতে পারি, কিন্তু উত্তর কোথাও খুঁজে পাচ্ছি না। সারা পশ্চিমবাংলায় অনেক কেন ঘুরে বেড়াচ্ছে, কোনোর উত্তর নেই। কেনর উত্তর ওই দুজনের ঝুলিতেই ঘুরে বেড়াচ্ছে। একজন যিনি ফকির মানুষ, যিনি ঝোলা লেখার চাল পারেঙ্গে এই কথা বলে যান, আর একজন যিনি হাওয়াই চটি নিয়ে বসে থাকেন, যার পায়ে সাদা চটি আর সাদা শাড়ি ছাড়া কিছু নেই। কিন্তু সাদাটা কখন তৈরি হয় জানেন? অনেকগুলো
রং মিশিয়ে সাদা তৈরি হয়, কালোটাই একমাত্র সত্য, আর সাদাটা হচ্ছে সব রঙের মিশ্রণ। এবারে আপনারা বুঝুন ওটার কি হবে না হবে। তাহলে দিদি আরেকটা প্রশ্ন আসেই, তাহলে এই যে এতদিন ঝড় বৃষ্টি মাথায় করে যে মেধা ছাত্রছাত্রীগুলো রাস্তায় তারা বসছে, অবস্থান করছে, পুলিশের লাঠি খাচ্ছে, আদৌ কি তাদের শিকে কি ছিঁড়বে না? আমার তো মনে হয় না, কারণ যদি ছেঁড়ার হতো তাহলে এতদিন হয়তো হতো না। যেখানে হেতাল পারেকের হত্যা দুম করে হয়ে যাচ্ছে তার ফাঁসি, যেখানে আরজি করের এত বড় ঘটনায় দুম করে সঞ্জয় রায়কে যাবজ্জীবন তার চার্জশিট পড়ে যাচ্ছে যাবজ্জীবন, আর এইটার কেন হচ্ছে না? একটা ওএমআর সিট নিয়ে এত কেন গণ্ডগোল? ওএমআর সিটগুলোকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো কেন? তাদেরকে নষ্ট করা হলো কেন? এগুলো অনেক কেন, প্রচুর কেন, প্রশ্নর কোনো উত্তর নেই। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা বলছে আমরা যেরকম সুপারিশ পেয়েছি সেই সুপারিশ অনুযায়ী চাকরি দিয়েছি। এইখানেই তো প্রথম কথাটা চলে আসছে, সুপারিশ পেয়েছি। তার মানে যাদের সুপারিশ হয়নি, এই আমাদের মতন গরু ছাগলগুলো মেধা থাকলেও আমরা গরু ছাগল, সেরকম আমরা রাস্তায় পড়ে আছি, কারণ আমাদের বাপ মা কাকা জ্যাঠা কেউ তৃণমূল করে না, তাদের সুপারিশ নেই, বা আমাদের কেউ মোদি দাদার সক্ষতা নেই, যার জন্য এটা বলেছি যতদিন না এই সুপারিশ কথাগুলো যাবে বাংলা কেন তথা ভারতবর্ষ থেকে, ততদিন এদেশের উন্নতি নেই, বাংলাদেশও এসে ঘাড়ে চেপে যাবে। তাহলে কি আজকে এই যারা মূলত মেধা তারা কি তাহলে পলিটিক্যাল শিকার হচ্ছে? একদম পলিটিক্যাল শিকারই তো প্রত্যেকটা, যারা আজকে রাস্তায় পড়ে রয়েছে প্রতিটা লোক বলবো পলিটিক্যাল শিকার। তা নাহলে তাদের এত মেধা সত্ত্বেও তারা এইভাবে রাস্তায় পড়ে থাকবে, তাহলে এতদিন ধরে কেন পড়ে রয়েছে? ওই ওএমআর সিটগুলো তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো কেন? তাদেরকে ডিস্ট্রয় করা হলো কেন? একটা তো লংজিভিটি থাকে, যে একটা এখানেও আমাদের কোনো নথি আজকে 12 বছর 14 বছর 20 বছর 25 বছর 30 বছর 100 বছরের নথি যদি পশ্চিমবঙ্গের হাইকোর্ট থেকে পাওয়া যেতে পারে, কোনো লোয়ার কোর্ট থেকে পাওয়া যেতে পারে, সেখানে একটা ওএমআর সিট 6 মাসের মাথায় কেন সেগুলোকে 5 মাসের মাথায় নষ্ট করে দেওয়া হচ্ছে? কিন্তু রাজ্য সরকার এই 2025-26 যে অর্থবর্ষে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো, সেখানে শিক্ষা খাতে শুধু নয় কর্মসংস্থানে একটা উদারতা দেখিয়েছে, কি বলবেন? ওটা তো চপ ভাজার উদারতা, চপ আর ঢপের উদারতা। শিক্ষা খাতের উদারতা ওটা তো আমি বলবো না, তো চপ আর ঢপের উদারতা। যিনি বাজেটটা পেশ করছেন অর্থমন্ত্রী, তার অর্থনৈতিক জ্ঞান কতটুকু আছে সেই নিয়ে তো প্রথম একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। তাকে করেছেন অর্থমন্ত্রী, তো সেই তার যেরকম উদারতা দেখানো সেরকমই উনি দেখাচ্ছে। সবটাই তো নকল, মেকি একটা ধান্দাবাজি রাজনীতি চলে যাচ্ছে পশ্চিমবাংলায় আজকে 2011 সালের পর থেকে। তারই প্রতিফলন আজকে। সামনে 26 ভোট আছে, ভোটের রাজনীতির জন্য এরকম। ওদিকে আবার আরেকজন যিনি মানে দিদির পেট থেকে গিয়ে দাদার পেটে পড়েছেন, তিনি আবার ওখানে চিল্লে যাচ্ছেন যে আমরা 26-এ পূর্ণাঙ্গ বাজেট পেশ করব। তারাও তো বাজেট পেশ করলো আমরা মানে আমাদের ভারতবর্ষের সঙ্গে ইয়েতে পার্লামেন্টে, সেটাও তো আমরা দেখে এলাম কত সুন্দর বাজেট হয়েছে। তাহলে সেই যা হবার তাই হচ্ছে। শিক্ষার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় হাজার হাজার কোটি টাকা সেখানে বরাদ্দ হলেও আজকে কিন্তু সেই সময় দাঁড়িয়ে আজও মেধাবী ছাত্রছাত্রীরা কলকাতার রাজপথে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কখনো কখনো পুলিশের লাঠিপেটা পর্যন্ত তাদের খেতে হচ্ছে। কিন্তু এই 26,000 যে চাকরি বাতিল হয়েছিল, সেই বাতিল চাকরির মধ্যে আদৌ কি তাদের শিকে ছিঁড়বে? আদৌ কি তারা এই চাকরি তারা ফিরে পাবেন? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কলকাতা হাইকোর্ট থেকে শুভঙ্কর লাহার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।